ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। পাইপলাইনে যথেষ্ট ক্রিকেটার থাকলেও তাদের কোয়ালিটি নিয়ে আছে প্রশ্ন। খেলোয়াড়দের প্রস্তুত না করে সুযোগ দেওয়া হয় জাতীয় দলে, বলছেন বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। 2027 বিশ্বকাপকে সামনে রেখে মুশফিক মাহমুদুল্লাহর বিকল্প নিয়ে ভাবছে বাংলাদেশ। হান্নানের মতে বেশ কিছু ক্রিকেটার আছেন রাডারে, নির্বাচকদের চোখ চলতি ডিপিএলেও। লাল সবুজের জার্সিতে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট অনেকখানি এগিয়েছিল গত কয়েক বছরে। সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহর মতো সেরা ক্রিকেটারদের নিয়ে মাশরাফির অধীনে বড় স্বপ্ন দেখেছিল দেশের ক্রিকেট। তবে সময়ের পরিক্রমায় বেজেছে একসাথে পাওয়া সেরাদের বিদায়ের সুর, আর তাই ভাঙা গড়ার নতুন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে বরাবরই ওঠে প্রশ্ন। দুর্বল অবকাঠামোর কারণে আন্তর্জাতিক মানের ক্রিকেটার উঠে আসে না নিয়মিত। তবে বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তার মতে পাইপলাইনে ক্রিকেটার আছে পর্যাপ্ত, তবে ঠিক নেই তাদের উঠিয়ে আনার প্রক্রিয়া। বাংলাদেশের পাইপলাইন ছোট বা মানুষ বলে যে প্লেয়ার নেই, প্লেয়ার আছে। পাইপলাইনের প্লেয়ারকে আমরা রেডি না করে ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছি, সমস্যাটা ওইখানেই হচ্ছে। সো আমার মনে হয় পাইপলাইনের প্লেয়ার যথেষ্ট রয়েছে, তাদেরকে রেডি করার ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে, তাদেরকে প্রপারভাবে গাইড করে আপগ্রেড করে তারপরে ওই ন্যাশনাল টিমে নিতে হবে। সো তাহলেই কিন্তু আমার মনে হয় যে সেই রিপ্লেসমেন্টটা বা তারা এনাফ সুযোগ পাওয়ার মতো অবস্থা থাকবে। সম্প্রতি মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে শূন্যতা তৈরি হওয়ার শঙ্কা জেগেছে টিম টাইগার্সে। মিডল অর্ডারে মাহমুদুল্লাহর অবদান কম নয়, দীর্ঘদিন ধরে সামাল দিচ্ছেন ব্যাটিং ধস। অন্যদিকে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে মুশফিকের সরে যাওয়াটা আরও বড় শূন্যস্থান তৈরি করেছে দলে। 2027 বিশ্বকাপকে সামনে রেখে সেই শূন্যস্থান কতটা পূরণ সম্ভব? কোয়ালিটি কিছু প্লেয়ার রয়েছে, তাদের দিকে ক্রিকেট বোর্ড নজর রাখছে, তাদেরকে প্রসেসের মধ্যে রেখেছে। আমি যদি নাম মেনশন করতে চাই, আমি আসলে এই দুইজনের জায়গায় 4-5 জনের নাম মেনশন করতে চাই। ফর এক্সাম্পল আপনি সোহান, অঙ্কন, আকবর আলী, আমি যদি দেখি আফিফ, শামীম, ইয়াসির আলী রাব্বি, এই 6 জনের নামে মেনশন করলাম। এদের মধ্যে থেকে একটু নজরে রাখতে হবে যে ঢাকা প্রিমিয়ার লিগটা কে কীভাবে শেষ করছে, কে কোন কন্ডিশনে কাদের এগেনস্টে কীভাবে পারফর্ম করছে, সেই জায়গার একটা জাজমেন্টের পরে তাদের এখান থেকে কিছুটা শর্টলিস্ট করা যেতে পারে। দেশের ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যায় হরহামেশাই। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান বলছেন, প্রস্তুত না হয়ে জাতীয় দলে আসার খেসারত দিতে হয় অনেক ক্রিকেটারকেই। আপনি দেখবেন যারা আসে তারা রেডি হয়ে আসে না। আপনি ম্যাক্সিমাম দেখবেন 19 থেকে 1 বছর বা 2 বছরের মধ্যে ন্যাশনাল লেভেলে চলে আসে। 19 আর ন্যাশনাল লেভেল টপ লেভেলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। পারফরমেন্স অ্যানালাইসিস সেন্টার নির্মাণ করতে যাচ্ছে বিসিবি। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে সম্পন্ন হবে সেটআপ, বলছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা। তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ সুবিধা বাড়াতে সেন্টার অফ এক্সেলেন্স নির্মাণের পরিকল্পনাও করছে বিসিবি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো ক্রিকেট জায়ান্টরা তাদের ক্রিকেটারদের স্কিল উন্নয়নের জন্য ব্যবহার করে একটি বিশেষ ল্যাব, যাকে বলা হয় পারফরমেন্স অ্যানালাইসিস সেন্টার। কোনো ব্যাটার বা বোলারের টেকনিকে উন্নতি করতে শরীরে সেন্সর বসিয়ে অত্যাধুনিক ক্যামেরার সামনে ব্যাটিং বোলিং করে খুঁজে বের করা হয় টেকনিকের সমস্যা। তবে বাংলাদেশে নেই এমন কোনো সুব্যবস্থা, কিন্তু সেই ঘাটতি এবার দূর করতে যাচ্ছে বিসিবি। পারফরমেন্স অ্যানালাইসিস সেন্টার গঠনের জন্য বাজেট অনুমোদন করেছে বোর্ড। আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রস্তুত হবে এই সেন্টার, বলছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ফাহিম সিনহা। আমরা একটা অ্যানালাইসিস সেন্টারের চিন্তা ভাবনা করেছি, বোর্ডে ওটা অ্যাপ্রুভ হয়েছে। এখন জাস্ট আমরা ওইটা সেট আপ করতে যতদিন লাগে, এটা আশা করি এই বছর মানে আপনার 5-6 মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত, হয়ে যাবে, তার আগেই হয়ে যাবে। আপাতত বিসিবির ইনডোরে সেট আপ করা হবে এই সিস্টেম। থাকবে 11 থেকে 12টি ব্যয়বহুল ক্যামেরা। তবে এই অ্যানালিস্ট সেন্টার কেবল জাতীয় দলের জন্যই নয়, এইচপি, টাইগার্স, অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররাও ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় আপনার স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিক্সটা হচ্ছে ভবিষ্যৎ। আমরা ওই জায়গাটা একটু পিছিয়েছি, বাট কাভার করতে পারবো না যে ওইটা আমি বিশ্বাস করি না। 11-12টা ক্যামেরা থাকবে, যেটার মাধ্যমে আপনার প্লেয়ারদের উইকনেস বা স্ট্রেংথ নিয়ে আপনার ডিসকাশন করতে পারবে বা ম্যাচ প্ল্যানিং করতে পারবে। মানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে যে প্ল্যানিংটা করে, একদম আপনার 19 থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত সব প্লেয়াররাই ওখানে সুযোগ পাবে। তবে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা আরও বড় পরিসরে কাজ করা। দীর্ঘদিনের দাবি পূরণ করে সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা করেছে বোর্ড, যেখানে থাকবে ক্রিকেটারদের জন্য অত্যাধুনিক সব সুযোগ সুবিধা, ইনডোর সুইমিং পুল, জিম, রিকভারি সেন্টার, এমন সব ফ্যাসিলিটিসগুলো। তবে পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। সেন্টার অফ এক্সিলেন্স নিয়ে আমরা কথা বলছি, ওই প্রজেক্টটা এখনও আমরা গুছিয়ে উঠতে পারি নাই, বাট ধরেন আপনার আরেকটু অ্যাডভান্স ট্রেনিং ফ্যাসিলিটিস, আপনার বায়োমেকানিক্স ল্যাব,
এই ধরনের জিনিসপত্র আমরা ইমপ্লিমেন্ট করব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। 2 বছর বয়সী কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতুল্লাহ জাজাই। তার সতীর্থ করিম জানাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন জাজাইয়ের কন্যা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে জাজাইয়ের মেয়ে কখন এবং কিভাবে মারা গেছে এ সম্পর্কে কিছু বলেননি করিম জানাত। এক ইনস্টাগ্রাম পোস্টে জানাত লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছে। এই অবিশ্বাস্য কঠিন সময়ে তার ও তার পরিবারের জন্য গভীর মর্মাহত। এই শোকের সময়ে তাদেরকে প্রার্থনায় রাখুন। হজরতুল্লাহ জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা। 26 বছর বয়সী জাজাই এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে 45টি টি20 ও 16টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক টি20তে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক এই বাঁহাতি ব্যাটার। সর্বকালের সেরা অধিনায়কদের একজন হবেন রোহিত, এমনটাই মনে করেন এবি ডিভিলিয়ার্স। এখনই যেমন অবসরের কারণ দেখছেন না, তেমনি ব্যাটসম্যান হিসেবে রোহিতের পারফরমেন্সও মনে করিয়ে দিলেন ডিভিলিয়ার্স। ভারতীয় অধিনায়ককে কোনো ধরনের সমালোচনাও কানে না নেওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা। টি20 বিশ্বকাপ জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ঘরে তুলেছে ভারত। 7 মাসের ব্যবধানে ভারতের 2 সাফল্যই এসেছে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে তুলতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে প্রায় 74% ম্যাচ জেতার রেকর্ডও আছে হিটম্যানের নামের পাশে। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সের মতে সর্বকালের সেরা একজন ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন রোহিত। এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে এই ভারতীয় তারকার বিশ্বাস সাবেক এই প্রোটিয়ার। বাকি অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার দেখুন, প্রায় 74%। আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অবসরের সব গুঞ্জন উড়িয়ে দেন রোহিত। জানিয়েছিলেন এখনই অবসর নিয়ে ভাবছেন না তিনি। ডিভিলিয়ার্সও মনে করেন এখনও দলকে অনেক কিছু দেয়ার আছে ভারতীয় এই অধিনায়কের। কোনো ধরনের সমালোচনায় কান না দিতেও রোহিতকে পরামর্শ দেন সাবেক এই প্রোটিয়া তারকা। আর কেনই বা অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার 83 বলে 76 রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। রোহিত শর্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম বলছে 2027 বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন রোহিত শর্মা। সেটি হলে আরও এক আইসিসি ইভেন্টে দলের নেতৃত্বে দেখা যেতে পারে ভারতীয় এই তারকাকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ভারত এমন এক দল যারা একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি20 খেলার সামর্থ্য রাখে। দেশটির বেঞ্চের শক্তিমত্তা বোঝাতে এমন মন্তব্য অজি পেসার মিচেল স্টার্কের। তবে রোহিত কোহলিদের দলটিকে ওয়ানডের সর্বকালের সেরা মানতে নারাজ এই অস্ট্রেলিয়ান তারকা। 9 মাসের ব্যবধানে 2টি আইসিসি শিরোপা জয়। টি20 বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপরাজিত চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে না হারলে ট্রফি জয়ের হ্যাট্রিক উদযাপন হতো ম্যান ইন ব্লুদের। সব মিলিয়ে রঙিন পোশাকে বিশেষ করে 50 ওভারের ক্রিকেটে একটু বেশি দাপুটে সময় পার করছে ভারত। নিজেদের খেলা শেষ 45 ম্যাচের 35টিতেই জিতেছে তারা। 9 হারের বিপরীতে টাই হয়েছে 1 ম্যাচ। তাই প্রশ্ন উঠেছে, রোহিত কোহলিদের এই দলটিই কি তবে ওয়ানডের সর্বকালের সেরা দল? যে প্রশ্নে অবশ্য একমত নন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার মিচেল স্টার্ক। ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে তাতে আমি বিস্মিত নই। সত্যি বলতে আমি একটা বলও দেখিনি তারা সর্বকালের সেরা ওয়ানডে দল কিনা। ভারতের সমর্থকেরা সম্ভবত হ্যাঁ বলবে, আর অস্ট্রেলিয়ার সমর্থকেরা সম্ভবত না বলবে। আইপিএল ও শক্তিশালী ঘরোয়া ক্রিকেটের কারণে সমৃদ্ধ এক পাইপলাইন ভারতের। তাই তো বরুণ চক্রবর্তীকে জায়গা দিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে হয়েছে জয়সওয়ালের মতো ইনফর্ম ব্যাটারকে। কেএল রাহুলের কারণে জায়গা হারিয়েছেন ঋষভ পন্থ। ব্যাটিং ও বোলিং সব ইউনিটেই যেন তারকার ছড়াছড়ি। সব মিলিয়ে দলটির বেঞ্চের শক্তির বাড়তি প্রশংসা স্টার্কের কণ্ঠে। ভারত মনে হয় একমাত্র দেশ যারা একই দিনে টেস্ট, ওয়ানডে এবং টি20 খেলতে পারে। একই দিনে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি20 খেলতে পারে। এতটাই শক্তিশালী দল ওদের। অন্য কোনো দল এটা পারবে না। তবে শুধু আইপিএলের কারণে রঙিন পোশাকে ভালো করছে ভারত, এমন ভাবনার সঙ্গেও দ্বিমত এই অজি পেসারের। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।
সৌদি আরবে জুম্মার নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলার জন্য সেখানে ক্যাম্প করছে তারা। বিকেলে করেছেন কঠোর অনুশীলন, বিশেষ করে ডিফেন্ডিং ও ব্লক তৈরিতে বেশি জোর দেওয়া হয়েছে শুক্রবারের প্র্যাকটিস সেশনে। এদিকে দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ফুটবলার আরিফ হোসেন জানালেন, একাদশে জায়গা করে নিতে নিজের সর্বোচ্চটা দিচ্ছেন এই ফরওয়ার্ড। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলার জন্য সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের সেরাটা দিয়ে কঠোর অনুশীলন করে যাচ্ছে ফুটবলাররা। শুক্রবারের প্র্যাকটিস সেশনে ডিফেন্ডিং ও ব্লক তৈরিতে বেশি মনোযোগ দিয়েছেন খেলোয়াড়রা, জানালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন। এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে, এই মাইক্রো সাইকেলটা মূলত। আজকের যেটাতে ফোকাস করেছিলাম কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলা করব, কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল। এই ক্যাম্পে এখন পর্যন্ত নেই কোনো ইনজুরি আক্রান্ত খেলোয়াড়, যা কিনা দলে যোগ করবে বাড়তি আত্মবিশ্বাস, এমনটাই ভাবনা মিডফিল্ডার সোহেল রানার। সৌদির কন্ডিশন আপাতত বেশ ঠান্ডা থাকায় শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে খেলতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আলহামদুলিল্লাহ যে আমরা ইয়াতে আসছি, সৌদি আরবে আসছি, সবাই সুস্থ আছি। এখন পর্যন্ত আমরা খুব ভালো ট্রেনিং করতেছি। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এমনকি খুব আমরা ভালো ফিল করছি। দেন আমরা শিলংয়ে যাই আমরা খুব মানিয়ে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরিফ হোসেন। সিনিয়র ও জুনিয়রদের থেকে সাহায্য পাওয়ার পাশাপাশি অনুশীলনও বেশ উপভোগ করছেন এই ফরওয়ার্ড। একাদশে জায়গা তৈরির জন্য নিজেকে শতভাগ উজাড় করে দিচ্ছেন আরিফ। ফার্স্ট ন্যাশনাল টিমে ডাক পাইছি, আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ সবার সাথে এনজয় করতেছি। ন্যাশনাল টিম প্র্যাকটিস একটু হার্ড হবে, এটাই স্বাভাবিক। এটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার, ইনশাআল্লাহ ট্রাই করতেছি। এদিকে অনুশীলনের আগে জুম্মার নামাজ আদায় করতে দেখা যায় ফুটবলারদের। নামাজ শেষে একসাথে ছবিও তুলেছেন খেলোয়াড়রা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। দেশের টানেই লাল সবুজ জার্সিতে খেলতে আসছেন হামজা চৌধুরী। হামজার বাংলাদেশে আসার খবরে বেশ উচ্ছ্বসিত এলাকাবাসীও। ছোটবেলা থেকেই দেশে নিয়মিত আসা যাওয়া হামজার, জানিয়েছেন বাবা দেওয়ান গোলাম মোর্শেদ। এলাকাবাসী, গ্রামবাসী সবাই তো অত্যন্ত আনন্দ খুশি তারা, এবং তারা হামজা চৌধুরীর সঙ্গে দেখা করতে চায়, দেখতে চায়, আমাদের সঙ্গে দেখতে চায়। তাছাড়া হামজা যে বাংলাদেশের জন্য খেলবে, এটা অত্যন্ত সারা দেশের জন্য গর্বের বিষয়। এটা সম্পূর্ণ ভালোবাসার দিক দিয়ে, ভালোবাসার কারণে। কারণ হামজাকে তো ছোটোবেলা থেকে দেশে আনছি বারবার, প্রথম থেকে সে 9 মাস বয়স থেকে দেশে আসে। কোন সময় 1 বছর থাকছে, 3 মাস থাকে, 6 মাস থাকছে, এভাবে থাকছে। দেশের মানুষের খেলাধুলা করছে, মিশছে, যে কারণে বাংলাদেশের প্রতি তার টান। এদিকে ব্যস্ত সময় অপেক্ষা করছে বাংলাদেশি অ্যাথলেটদের জন্য। জানুয়ারিতে সাউথ এশিয়ান গেমসের আগে নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস ও তার আগে রয়েছে যুব এশিয়ান গেমস। এই 3 গেমসকে ধরেই নিজেদের প্রস্তুতির পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলেটদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য 50 কোটি টাকার খসড়া বাজেট জাতীয় ক্রীড়া পরিষদে জমা দিয়েছে তারা। কেবল গেমস ধরে নয়, শীর্ষ অ্যাথলেটদের সারা বছর অনুশীলনের মধ্যে রাখার প্রয়াস বিওএর। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এসএ গেমসে খেলা হবে 26টি ডিসিপ্লিনে, 2-1টি বাদে বাংলাদেশ অংশ নেবে সবকটিতেই। মাঠের খেলা ফুটবল ছেড়ে জীবিকা নির্বাহের জন্য জিলাপি বিক্রি করছেন পাকিস্তানি ফুটবলার মোহাম্মদ রিয়াজ। নিয়মিত খেলা না থাকায় বাধ্য হয়ে এই পেশা বেছে নেন তিনি। আগুনের তাপে মলিন হয়ে গেছে ফুটবল নিয়ে তার সোনালী স্বপ্ন। পরিবার নিয়ে কোনো রকমে দিন পার করাটাই এখন বড় চ্যালেঞ্জ রিয়াজের। উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ফুটবল। কদিন আগেই ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তাদের উপর। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে মাঠে খেলা না থাকায় মানবেত জীবন কাটছে ফুটবলারদের, যে কারণে কেউ চাকরি, আবার কেউ ক্ষুদ্র ব্যবসার পেছনে ছুটছেন দিনরাত। এই দৈন্যদশার বড় বিজ্ঞাপন হয়ে আছেন পাকিস্তানের অন্যতম প্রতিভাবান ফুটবলার মোহাম্মদ রিয়াজ। এসএ গেমসে প্রতিনিধিত্ব করা এই ফুটবলার ক্ষুধার রাজ্যে বেঁচে থাকা তাড়নায় খুঁজেছেন ভিন্ন পথ। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুর পথে এখন জিলিপি বিক্রি করে দিন কাটছে এই মিডফিল্ডারের। দারিদ্রতার কষাঘাতের কাছে হার মেনে সৎভাবে বেঁচে থাকতেই এই প্রয়াস রিয়াজের।
সৎভাবে জীবিকা নির্বাহ করার জন্য এছাড়া অন্য কোনো উপায় ছিল না আমার সামনে। তাই ফুটবলের বদলে জিলিপি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমি। জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য। ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ আন্তঃবিভাগীয় ফুটবল বন্ধ করে অতিরিক্ত জোর দেয় ক্লাব ফুটবলকে। কে ইলেকট্রিক দলে লম্বা সময় ধরে খেলা রিয়াজ আশায় বুক বেঁধেছিলেন 2019 সালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আন্তঃবিভাগীয় ফুটবল ফিরিয়ে আনার ঘোষণায়। তবে তা এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমি অপেক্ষা করছিলাম। যখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল তখন আশা দেখেছিলাম, সত্যি বলতে এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। এসএ গেমসে দেশকে প্রতিনিধিত্ব ছাপিয়ে পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেছিলেন মোহাম্মদ রিয়াজ। তবে কঠিন বাস্তবতার মুখোমুখিতে দাঁড়িয়ে সে স্বপ্ন মলিন হয়েছে গরম তেলের আঁচে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগের খেলায় ক্যাভালিয়ার এফসিকে 2-0 গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই জয়ে শেষ আট নিশ্চিত করেছে মেজর লিগ সকারের দলটি। প্রথমবারের মতো জ্যামাইকায় খেলতে যাওয়া মেসিকে ঘিরে ছিল বাড়তি উন্মাদনা। 3000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম থেকে ন্যাশনাল স্টেডিয়াম ইন্ডিপেন্ডেন্স পার্কে সরিয়ে নেয় ক্যাভালিয়ার। 35,000 দর্শকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় লিওনেল মেসিকে। তার আগে অবশ্য লুইস সুয়ারেজের সফল স্পট কিক থেকে 1-0 গোলে এগিয়ে যায় মায়ামি। 3 ম্যাচ পর খেলতে নেমে গোলের দেখা পান মেসি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের শেষ দিকে দর্শনীয় এক প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দর্শকদের আনন্দে ভাসান এলএম10। শেষ আটের লড়াইয়ে ইন্টার মায়ামির প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস এফসি। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।